যে দেখুন ক্ষমতায় আপনারা চিরদিন থাকবেন না এবং ক্ষমতা থেকে যেদিন যাবে সেদিন কিন্তু এরকম করলে পিঠে পড়বে। মানুষ তো জেনেছে বলেই মমতা ব্যানার্জিকে হারিয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। 2026-এর ভোট নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ভোট এবং ভোটের যে ফলাফল সেটাও একটা ঐতিহাসিক ফলাফল। বাংলার রাজনীতিতে এইভাবে যে গেরুয়া ঝড় বইবে সেটা অনেকেই অনুমান করতে পারেননি। ভোটের আগে আমরা বিভিন্ন এক্সিট পোলের যে সমীক্ষা, সেই সমীক্ষাগুলো প্রত্যেকেই নিজেদের মতো করে পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করার চেষ্টা করেছি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কাছে। কিন্তু আমরা অবশেষে এসেছিলাম প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের কাছে এবং তিনি একদম শেষ মুহূর্তে একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন যে মমতা চলে যাচ্ছে, বিজেপি আসছে। আমি জানি না যে স্যার ঠিক কোন জায়গা থেকে বিশ্লেষণ করে এতটা সঠিকভাবে বলে দিয়েছিলেন যে এবারে বিজেপি ক্ষমতায় আসছে। তো আমরা আরও একবার ভোটের পরবর্তী সময় ভোটের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আরও একবার স্যারের মুখোমুখি হয়েছি। আমরা শুনবো যে স্যার কোন কোন ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে এই যে বিশ্লেষণ তিনি একদম সঠিক এবং নির্ভীকভাবে করেছিলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। স্যার নমস্কার। আপনাকে প্রথমে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি একদম সঠিকভাবে নিশ্চিতভাবে বলে দিয়েছিলেন যে মমতা চলে যাবে এবং বিজেপি আসবে। আমি আপনার কাছে দু একটা ফ্যাক্টর একটু জানতে চাইবো যে স্যার কোন কোন ফ্যাক্টরের পরিপ্রেক্ষিতে এই ফলাফলটা হলো। প্রথম ফ্যাক্টর যে এবারের ভোটে, প্রথম দফার ভোটে এবং দ্বিতীয় দফার ভোটে কিছু হিংসা, কিছু রেগিং হয়েছে, কিন্তু ব্যাপকভাবে রেগিং মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন শাসক দল করতে পারেনি। এইটাই তাদের হারের যে কারণ হবে সেটা আমার মনে হয়েছিল। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে 21 সালেও যদি তারা রিগিং না করতো তাহলে তারা ক্ষমতায় আসতো না। তো এবার রিগিং করতে পারেনি, তারা ক্ষমতায় আসে। তার সঙ্গে আরও কয়েকটা যে বিষয় আছে সেটা আপনাকে বুঝতে হবে। মমতা ব্যানার্জি মুসলমানদের ভুল বুঝিয়ে তার সমর্থককে রাখার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, তাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো রাখেননি। সেটার ফলে সাধারণভাবে মুসলমানরা, বিশেষ করে বাঙালি মুসলমানরা, মমতা ব্যানার্জির সুবিধা যতটুকু কিছু দিয়েছেন বা মন্ত্রী করেছেন সেটা এখানে উর্দু ভাষী অবাঙালি মুসলমানদের, বাঙালি মুসলমানদের তিনি কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী করেননি বা কোনো রকম সুবিধা দেননি। কথার খেলাপ যেগুলো করেছে, ধরুন তিনি বলতেন যে ক্ষমতায় আসার আগে, ক্ষমতা আসার পরেও বারবার বলেছেন যে আমি 10,000 মাদ্রাসার অনুমোদন দেব। 15 বছর হয়ে গেছে, 1,000ও দেননি। 234 কি 35টা মাদ্রাসার অনুমোদন দিয়েছিলেন। তারপরে তিনি বললেন যে অনুমোদন দিয়েছি কিন্তু বেতন দেবো না। আরে আপনি একটা স্কুল করলে সেখানে বেতন দেবেন, তাহলে মাদ্রাসা করলে বেতন দেবেন না, তাহলে মাদ্রাসায় যারা পড়াবেন তারা কি হাওয়া খেয়ে বেঁচে থাকবে? তো সকলে না বুঝে মুসলমানদের মধ্যে কিছু লোক তো বুঝলো যে এটাতে মুসলমানদের লাভের থেকে লোকসান হচ্ছে। এখানে একটা স্কুল করলে আমরা বেতন পেতাম, তো মাদ্রাসা করেছেন আমরা বেতন পাচ্ছি না, তাহলে আমাদের তো লস। এটা একটা গেল। দ্বিতীয় কথা দেখুন, ওয়াকফ পার্লামেন্ট একটা সংশোধনী আইন পাস করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে ওনার অধিকার নাই যে এটা আমি মানব না, কিন্তু তিনি লোককে খেপিয়ে টেনে আন্দোলন করলেন। এবং দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো দিন এই সাম্প্রদায়িক ব্যাপারটা আমি দেখিনি, একটা ঘটনা ছাড়া, ওই কাটোয়া মসজিদে নামাজ পড়া নিয়ে ঝামেলা। দেখুন এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে তৃণমূলের সমর্থকদের উস্কে দিয়ে হত্যা করানো হলো। মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এর জন্য তাই। কিন্তু দেখুন একটা কেসে সাজা হয়েছে, আরও অনেক কেস আছে। সেই কেসে ওখানকার স্থানীয় 9 জন লোকের সাজা হয়েছে, তারাই দোষী কিনা আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে 9টা পরিবারের লোকদের সাজা হয়ে গেলো যাবজ্জীবন, তারা তো কোনো সরকারি কাজের সুযোগ আর পাবে না।
তাদের পরিবারের লোকেদেরও অসুবিধা হবে। তো এই রকম তিনি বিভিন্ন জায়গায় করিয়েছেন এবং তাতে মুসলমানদের তিনি ক্রিমিনাল করে দিচ্ছেন। তো এটা সকলে না বোঝুন, কিছু লোক তো বুঝেছে মুসলমানদের মধ্যে, এখন সবাই একদম বোকা নয়, কিছু লোক বুঝতে পারছে। এই ধরুন তিনি ইফতার পার্টিতে সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে ছিলেন। রোজা যে রাখে সে রোজা খোলে, সেটাকে ইফতার বলে। যে রোজা রাখে না সে ইফতার করবে কি করে? তো সেখানে তিনি যাবেন কিনা সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। দেখুন তার মানে কি হচ্ছে, যে মুসলমানদের ভোটটা দুধ আর ইফতার পার্টিতে যাওয়াটা লাথি খাওয়া, এবং মুসলমানরা হচ্ছে গরু। এটা ঠিক যে গরুদের অনেকেই এই কথা শুনে বোঝেনি, গায়ে জ্বালা ধরেনি, কিন্তু মুসলমানদের কিছু লোক তো আছে যে তাদেরকে এরকম প্রকাশ্য সাংবাদিকদের কাছে গরু বলে দেওয়া হচ্ছে। এটাতে আপনাকে বললে কি আপনার ভালো লাগবে? অবশ্যই। তো যাদেরকে বলেছে তাদের ভালো লাগেনি। ধরুন তিনি মুসলমানদের উপকার করা ছাড়া কোনো রাতে ঘুমোতে পারতেন না, এরকম কথাবার্তায় প্রমাণিত। ধরুন আমি জন্মসূত্রে মুসলমান এবং জেনারেল ক্যাটাগরি থেকে বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম আমি ডাইরেক্ট আইপিএস হই। যখন আমার ডিজি হওয়ার সময় হলো, সিনিয়র মোস্টের ডিজি আমি, আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্যে আমার বইয়ের লেখা জাল করে, যে বলবে আমি তার সামনে এটা প্রমাণ করতে পারবো, আমি কেটে প্রমাণ করেছি, আমার পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্টের রায়ও জাল করে তিনি আমার বিরুদ্ধে প্রসিডিং করলেন, আমাকে ডিজি হতে দিলেন না, এবং আমার রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হলো। একেবারে এটা হলো। দেখুন আমি যেহেতু ওনার বিরুদ্ধে কথা বলি, আমি গ্রামের সোসাইটির অফিসে বসেছিলাম, তিনি গুন্ডা দিয়ে আমাকে 3 তলা থেকে নিয়ে এসে মাঠে ফেলে মারধর করলেন। মানে তিনি কেন যে হেরেছেন সেগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে আমি পুলিশে মামলা করলাম, আমি ধারা দিইনি, পুলিশের লোকেরাই ধারা দিয়েছিল, তাতে অ্যাটেম্প টু মার্ডারও দিয়েছিল, আর্মস অ্যাক্টর ধারা দিয়েছিল, যেহেতু তাদের কাছে আর্মস ছিল। পুলিশের সামনে তারা বাড়িতে থাকলো, ঘুরে বেড়ালো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো না, এবং তারা যাতে জামিন পায় তার জন্যে ওই আর্মস অ্যাক্টের ধারাবাদ দিয়ে, অ্যাটেম্প টু মার্ডারের ধারাবাদ দিয়ে কোর্টে চার্জশিট দিয়ে দিল। তো এতে আমার খুব ভালো লাগার তো কথা নয়। স্বাভাবিক। তো এই রকম অনেক লোকের সঙ্গে এটা করা হয়েছে। দেখুন আমি এখানে আনন্দপুর থানায় একটা অভিযোগ জমা দিয়েছিলাম। সে অভিযোগের অন্যতম হচ্ছে একজন তৃণমূলের প্রাক্তন এমপি আচ্ছা। 6 মাস পুলিশ কেস করলেন না। কোথায় কেস করা যায়, কোথায় করা যায় না, কোথায় করতে হয় আমি এটুকু জানি না, হয়তো বলবে না, কিন্তু ফেলে রাখলেন। বারবার চিঠি দিয়ে কিছু হলো না। আমি শেষে কমিশনারকে চিঠি লিখলাম যে তাহলে আমাকে এবার কোর্টে যেতে হবে। তখন থানা কেস শুরু করলো, কিন্তু আজ 5 বছর ধরে সে কেসের কোনো অগ্রগতি নেই। আমি যে ডকুমেন্ট অভিযোগের সঙ্গে জমা দিয়েছি সে ডকুমেন্ট একবার লিখিতভাবে চেয়ে পাঠালেন। আমি বললাম যে দেখুন এই আমি জমা দিয়েছি এই লিস্ট। তারপরে বা কিছুদিন পরে কোর্ট থেকে একই কাগজ পাঠালেন। আমি কোর্টকে জানালাম দেখুন আমি জমা দিয়েছি। এটা কেন করেছেন? অজুহাত তদন্ত করবেন না। তো এই রকম তো অনেকের সঙ্গে হচ্ছে, কার ভালো লাগবে এটা? একেবারে। দেখুন আমি এই যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলি, একদিন একটা টিভি চ্যানেলে যখন কথা হচ্ছিল তার কথা তিনি বলেছেন, আমি যখন কথা বলছি তৃণমূলের এক সব জানতা লোক উঠে আমার বিরুদ্ধে বলতে শুরু করলেন। তো আমি তো স্বাভাবিক বললাম যে আমাকে এখন সঞ্চালক বলতে বলেছে, আপনার কিছু বলার থাকলে আপনার সময় বলেছেন, পরে ওপেন হাউসে আপনি বলবেন। তো তিনি কিছুতে শুনবেন না। তার বক্তব্য ছিল যে আমরা দয়া করে অনুমতি দিয়েছি বলে আপনি এখানে বলতে পারছেন এসব কথা। আচ্ছা। আপনি চিন্তা করুন, ঔদ্ধত্যটা দেখুন। তা আমি সেদিন কিন্তু বলেছিলাম
যে দেখুন ক্ষমতায় আপনারা চিরদিন থাকবেন না, এবং ক্ষমতা থেকে যেদিন যাবে সেদিন কিন্তু এরকম করলে পিঠে পড়বে। একদম, একেবারে। আর একদিন এরকমই একটা টিভি চ্যানেলে তাদের একজন, আমি কিছু কথা বলছিলাম, এটা গতকালও ঘটেছে, বক্তব্য লিখেছি। তা আমার তো দায় নেই যে ওনার নেত্রীকে সন্তুষ্ট করতে হবে, তো ওনার পক্ষে আমাকে বলতে হবে। তো উনি বললেন যে আপনি এরকম প্রাক্তন আইপিএস বা নিরপেক্ষ হিসেবে এখানে কেন বসছেন? আপনি তাহলে বিজেপির পক্ষে বসুন, বিজেপি পন্থী হয়ে বসুন। একেবারে। তা আমি তাকে বলেছিলাম যে আমি কি করব সেটা আমার এখতিয়ার, আমি কিভাবে বসবো এটা বলার আপনার কোনো এখতিয়ার নেই। তাদের তো বোঝানো একটু মুশকিল। এই গতকালও আমি যখন বক্তব্য বলছি, আমার নামে মিথ্যে কথা বলছে যে আমি মমতা ব্যানার্জিকে অসভ্য বলেছি। তা আমি বললাম, ওদেরকে বললাম যে আপনি বের করুন, যদি দেখাতে পারেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু যদি না দেখাতে পারেন। তারপরে বলছে যে উনি প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, এরকম কথা বলছেন, উনি বলতে পারেন না। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের একজন আইপিএস অফিসার এই কদিন আগে রিটায়ার করেছে, তাকে আপনার রাজ্যসভায় এমপি করেছেন, তো সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? আমি বলছি ঠিক হয়েছে। তো তিনি আজকে রিটায়ার করে যদি রাজনীতি করতে পারে, রাজনৈতিক কথাবার্তা বলতে পারেন, তা আমি 12 বছর আগে রিটায়ার করেছি, আমি কেন বলতে পারবো না? আমি এখন আইপিএস অফিসার নেই, আমি এখন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, সাধারণ মানুষ। তো এটা আমি যাকে বলছি তিনি পড়ান, পলিটিক্যাল সায়েন্স পড়ান, তো এটা তিনি বোঝেন না, এটা হতে পারেন না। কিন্তু পার্টি থেকে নির্দেশ দেওয়া থাকে যে আমি যে কথাগুলো বলছি সেটা যাতে কেউ শুনতে না পারে, বুঝতে না পারে। একেবারে। তো এই রকম করলে কজন পছন্দ করবে? একেবারে। তো আমি যেটা বলছিলাম, এর ফলে মুসলমানদের মধ্যে যে তাকে অনেকেই ভোট দিতেন সেটা একেবারেই দেয়নি। এই ব্যাপারটা আমার ভোট আমি ডোমকল থেকে ট্রান্সফার করিনি, যেখানে আমার জন্মস্থান, আমার সেখানেই এখনও ভোট আছে। আচ্ছা। তা আমি ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, যেহেতু ভোটের দিনগুলোতে খুব ভিড় হয়, আমি কদিন আগেই গিয়েছিলাম। কিন্তু তবুও যে পরিযায়ী শ্রমিকরা ফিরছিল তাদের সঙ্গে যখন আমি কথা বললাম, তারপরে আমি আমার ডোমকল ওখানে গিয়ে যখন অন্য লোকদের সঙ্গে কথা বললাম, দেখুন কিছু লোক, যেমন ধরুন আমার বাড়িতেও তারা ফ্লেক্স লাগিয়ে দিয়েছে, দেয়াল লিখেছে, কিন্তু কোনো অনুমতি নেই, মানে তারা নেওয়ার দরকারই মনে করে না। তো এই রকম অনেকের বাড়িতেই এরকম ফ্লেক্স লাগানো আছে, দেয়াল লেখা হয়েছে, তারা তার হয়ে প্রচারও করছেন, কিন্তু আমার সঙ্গে যখন গোপনে কথা হচ্ছে তখন বলছেন আমরা ভোট কিন্তু তৃণমূলকে দেব না। তখনই আমি বুঝেছিলাম যে এখান থেকে তৃণমূল জিতবে না এবং জেতেনি। ওখানে যদি কংগ্রেসের প্রার্থী ভালো থাকতো তাহলে হয়তো কংগ্রেস জেতার সম্ভাবনা ছিল, কিন্তু কংগ্রেসের প্রার্থী এলাকার লোকেরা পছন্দ করেনি একাধিক কারণে। ফলে কংগ্রেসের লোকেরা সিপিএমকে ভোট দিয়েছে, তারা তৃণমূলকে ভোট দেয়নি। তো এর থেকে আমার ধারণা হয়েছিল যে মুসলমান আসনেও এই কলকাতার উর্দুভাষী মুসলমানদের বাদ দিলে মমতা ব্যানার্জির দল এবার ভোট পাচ্ছেন না। একদম। আর রিগিং হলে, হিংসা হলে ভদ্রলোকেরা ভোট দিতে বেরোয় না, এবং হিন্দুদের মধ্যে এই সংখ্যাটা বেশি। কিন্তু এবার যেহেতু হিংসা অনেক কম, রিগিং অনেক কম, ভদ্রলোকেরা একদম হাত খুলে ভোট দিয়েছেন। যখনই আপনি দেখবেন যে অনেক বেশি ভোট পড়ছে, সাধারণত তখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই ভোটটা হয়, এটা আমার মনে হয়েছিল। এরকমভাবে আমি অনেকগুলো ব্যাপার বিশ্লেষণ করে আমি হাওয়াতে আপনাদেরকে বলে দিইনি যে এবার তৃণমূল হারছে এবং বিরোধী দল ক্ষমতায় আসছে। এটা আমি এরকম বিশ্লেষণ করার পর বলেছিলাম, একদম। এই জন্য ঠিক হয়েছে, হাওয়াতে বললে ঠিক হতো না। একদম। স্যার, এই আপনি যেটা বলছিলেন যে প্রতিষ্ঠান বিরোধী ভোট বা অ্যান্টি ইনকামবেন্সি ভোট, যেটা এটা এবং এসআইআর এই দুটোকে প্যারালালি এক জায়গায় রেখে বিশ্লেষণ করা হচ্ছিল। অনেকে বলছিলেন যে এই এসআইআর ইস্যুটার জন্য বহু মানুষ ভোট দিয়েছে, কিন্তু আজকে যখন ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেল তখন বোঝা গেল যে এসআইআর ফ্যাক্টর হলো না, ফ্যাক্টর হলো অ্যান্টি ইনকামবেন্সি ভোট, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যে যে প্রসঙ্গগুলো বললেন সেগুলো একে একে উঠে এলো। স্যার, এখন সবথেকে বড় ফ্যাক্টর, মমতা ব্যানার্জি 2021 সালেও
হিংসা করে রিগিং করে ভোটে জিতেছিল, নাহলে ক্ষমতায় আসতো না। একদম। তো এইবার সেরকম কোনো রিগিং করতে পারেনি। আরও একটা অসুবিধা হয়েছে যে মরা লোকদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, অস্তিত্বহীন লোকদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, একই লোকের একাধিক জায়গায় যে নামগুলো ছিল সেগুলো বাদ গিয়েছে। সেই জন্য এবার রিগিং করতে হলে যে কটা নাম আছে তার মধ্যে থেকে তো করতে হবে, তো ক্ষমতা সীমিত। এবং এবার শুধু কেন্দ্র বাহিনী না, দ্বিতীয় দফার ভোটে রাজ্যের পুলিশও, অর্থাৎ কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও, আমার ধারণা, আমি এর আগেও বলেছি একটা চ্যানেলে আলোচনার সময় এ নিয়ে আলোচনা হচ্ছিল, তা আমি বললাম যে দেখুন পুলিশের লোকেরা বুঝে গিয়েছে যে এরা আর ক্ষমতায় আসছে না। একেবারেই একদম। তো এইসব অনেকগুলো ব্যাপার দেখে আমার মনে হয়েছিল যে এবার এরা যাচ্ছে। একদম। আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান নীতি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন এবং বিশেষত দুর্গাপুজোর আগে ক্লাবগুলোকে একটা বিরাট পরিমাণ টাকা দিতেন। যেহেতু ক্লাবে একটা সমষ্টিগত লোকজন থাকে, তো সেই জায়গাকার যে ভোট ব্যাংক সেটাকে তিনি কালেক্ট করার চেষ্টা করতেন। এবং মহিলাদের ক্ষেত্রে উনি এই লক্ষ্মীর ভাণ্ডার দিতেন। তারপর রিসেন্টলি যুবসাথী চালু করলেন। কিন্তু স্যার এইগুলো কি একটাও তাহলে এফেক্ট করতে পারলো না ওনার ভোট ব্যাংকে? এটাতে এফেক্ট না করলে তো তিনি 80টা আসন পেয়েছেন, অনেক ভোট পেয়েছেন, এটা কিছুই পেতেন না। আচ্ছা, দেখুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন, কিন্তু আপনাকে যদি ভাবতে হয় যে আপনার মেয়ে যদি ডাক্তারি পড়তে চায়, তাকে কেউ ধর্ষণ করে খুন করে দেবে, আপনি ওদেরকে ক্ষমতায় রাখতে চাইবেন? আপনি আরও কিছু অনুদান পেতে পারেন, কিন্তু যখন জানবেন যে আপনার মেয়ে, আমি এই কথাটা লিখেছি আমার বইয়ে, ওখানে যে বই আছে আমি লিখেছি যে কীভাবে, ধরুন কসবা ল কলেজে একটা মেয়ে পড়তে এসেছে, সে যা যাবে অন্তত অ্যাডভোকেট হবে, তাকে দিনের বেলায় ধরে ধর্ষণ করা হচ্ছে। আপনি চাইবেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিলেও এরা ক্ষমতায় থাকে? আপনি চাইবেন? আমি তো চাইবো না। একদম। এবং আমি বলেছি লোকের চাওয়া উচিত না। একদম। সেই জন্যে ওগুলো কাজ করেনি। মানে মমতা ব্যানার্জি যেসব অন্যায় করেছেন সেগুলো এই অনুদান ঢাকতে পারেনি। একদম। স্যার এখন একটা প্রশ্ন মানুষের মধ্যে উঠে আসছে, এবং আমরা যখন মানুষের সাথে কথা বলছি বা আমরা বিভিন্ন কমেন্টে মানুষের কাছ থেকে যে বিশ্লেষণগুলো জানতে পারছি, তাদের একটাই প্রসঙ্গ যে মমতা ব্যানার্জি তো ক্ষমতাচ্যুত হলেন, আজকে তার কোনো ক্ষমতা নেই, তিনি একটা সাধারণ মানুষ। তার কারণ না তিনি মুখ্যমন্ত্রী রইলেন, না তিনি একটা সামান্য বিধায়ক রইলেন। এই পরিপ্রেক্ষিতে তার যে এত দুর্নীতি, এই দুর্নীতিগুলোর মূল মাথা যদি বলা হয় তাহলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি করে ছাড়া পেয়ে যাবেন, তিনি গ্রেপ্তার হবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না, আপনি কি বলবেন? হওয়া উচিত, আমি এটুকু বলবো, তাদের ভেতরে পাঠানো উচিত। তারা যত ক্ষতি করেছে আমাদের রাজ্যের মানুষের, তাদের জেলের ভাত খাওয়া উচিত, বাইরের নয়। স্যার আপনি তো একজন প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, আপনি প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে বিশ্লেষণ করেছেন। এরকমও হয়েছে সংবাদপত্রের সংবাদ মাধ্যম যারা আমাদের মতো কাজ করে তাদের মুখ বন্ধ করার জন্য নানা রকমভাবে আক্রমণ আমাদের তরফেও কিন্তু এসেছে। তো যখন যার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেখানে তাকে বলা হয়েছে যেটা আপনি একটু আগে বলছিলেন যে আপনি বিজেপি কেন করছেন না, কিন্তু আমাদের তো মূল দায় থাকে যে মানুষের কাছে সত্যিটা পৌঁছে দেওয়া, সেই জায়গা থেকে আমাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। স্যার আপনার কাছ থেকে জানবো যে এই যে ধরুন শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, এখনও আজকের সকালেই পাওয়া খবরে দেখলাম যে স্বাস্থ্য ভবন থেকে অনেকগুলো ফাইল সরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকেও নাকি কিছু নথি পাচার করা হচ্ছে, একজন মহিলা স্বাস্থ্যকর্মী তাকে অ্যারেস্ট করা হয়েছে, এরকম একটা খবর দেখলাম। তো স্যার এইভাবে যে এত বিস্তৃতি, দুর্নীতির এই যে বিস্তৃতি, এটা তো মানুষেরও জানা দরকার। মানুষ তো জেনেছে বলেই মমতা ব্যানার্জিকে হারিয়েছে, না জানলে হারাতো না। এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল, এই জন্য তো পুরোটা দেয় মমতা ব্যানার্জি। আমি তো বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, গ্রেপ্তার করা উচিত। সারদায় মমতার অপরাধ বলে আমার একটা বই আছে, সেখানে আমি দেখিয়েছি যে আমি যেগুলো বলেছি তার ভিত্তিতে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো যায়, জেলে পাঠানো যায়। তো আমি তো নিয়োগ দুর্নীতি নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী বলে মমতা ব্যানার্জিকে অপরাধী বলে বই লিখেছি, সেই বইটা কেউ ছাপেনি, আমি নিজে ছাপেছিলাম। এবং সেই বই
মানে বই মেলাতে প্রথম যখন ছাপি আমার 12 দিনে 1400 কপি বিক্রি হয়েছিল, তারপরে এখনও বিক্রি হয়, এবারও বই মেলা বিক্রি হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গায়, মানে সারদা হয়ে যাবার পর আমরা অনেক কিছু দেখেছিলাম, আমরা নারদা স্ট্রিং অপারেশন দেখেছিলাম, তো মানুষের মধ্যে প্রভাব ফেলেনি, বা যেটা আপনি বললেন যে হয়তো প্রভাব ফেলেছিল কিন্তু রিগিং বা ছাপ্পার জন্য সেই প্রভাবটা আমরা ভোট আরে বাক্সে দেখিনি। আপনি ভোট দিতে চাইছেন, আপনাকে বুথে যেতেই দেবে না, যদি যান তো আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে, যেটা এবারও হয়েছে ফলতাতে যেসব অভিযোগগুলো আছে তার মধ্যে এটা আছে যে কোনো একজন মেয়ে বুথে ঢুকলো, সে ভোট দেবে, তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে, এবারও হয়েছে। আর আগের বছরগুলোতে মানে লেখাজোখাই নাই। একদম স্যার, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই বিভিন্ন জায়গায় যেটা হিংসার খবর পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার একটা বা প্ররোচনা দেওয়ার একটা সম্ভাবনা চলছে। গতকাল আমরা কসবায় একটা খবর দেখেছি, সেখানে কিন্তু ওই একটা সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেও ছিলেন কোনো একটা সময় যে তিনি মুসলমান সম্প্রদায়কে আটকে রেখেছেন, তা না হলে তারা হিন্দুদের ওপর আক্রমণ করে শেষ করে দেবে। ওই যে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে তখন মামলা করে মমতা ব্যানার্জিকে হাজতে পাঠানো চেয়েছিল, পাঠানো হয়নি, সেই জন্য উনি এখনও এসব খেলা খেলে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা যদি পারেন লোকেদের মধ্যে এটা বোঝাতে যে যখন সিপিএম হেরে গিয়েছিল সব গুন্ডা বদমাশগুলো তৃণমূলে এসেছিল, তৃণমূল হেরেছে, এখন গুন্ডা বদমাশগুলো বলতে শুরু করেছে যে তার আগে থেকে বিজেপি ছিল। এই বিজেপিতে এরা যদি যায় তাহলে কিন্তু রাজ্যের খুব বেশি পরিবর্তন হবে না প্রশাসনের। তো বিজেপির নেতারা যদি এইটা খেয়াল না রাখে তাহলে তাদেরও কিন্তু ভুগতে হবে। এই ব্যাপারটা যদি একটু বোঝার যে গুন্ডা বদমাশরা কোনো দলের হয় না, যারা শাসক দল হয় নিজেদের সুবিধের জন্য তাদের কাছে যায়, নিজেদের রক্ষার জন্য, সেই দলের ভালো করার জন্য যায় না। আর একটা খবর আমাদের কাছে এসেছে যেটা ভীষণ চাঞ্চল্য তৈরি করেছে, যে কিছু মানুষ, তারা কারা কেউ বুঝতে পারছেন না, তারা বিজেপির জয়লাভের পর বিজেপির পতাকা হাতে গেরুয়া আবির মেখে তারা নাকি বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর করছেন, এরকম একটা। এটা হতেই পারে, মানে বিজেপি পার্টিকে দুর্নাম করার জন্য টিএমসির যে গুন্ডা বদমাশ আছে তাদেরকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে, মানে আমি কলকাতায় একটা বুথে একজন ছেলে একাধিক ভোট দিচ্ছিল, 6টা ইতিমধ্যে দিয়েছে এই অভিযোগ, তারপরে আবার ভোট দিতে এসছে। আমি তাকে গ্রেপ্তার করে হাজতে রাখলাম, সে একটা পার্টির বলে পরিচয় দিল। পরে আমার কমিশনার বলছেন যে অন্য একটা পার্টি তাকে ফোন করেছে, বলছে তাদের লোক। আমি বললাম হয় কী করে, আমাকে সে নিজে বলেছে। তো কিন্তু উনি কমিশনার যেটা বলছেন সেটাই ঠিক, তা আমাকে সে বলেছে কেন, কারণ তাকে এটাও শেখানো ছিল যে ধরা পড়লে সে যাতে অন্য পার্টির নাম বলে। তো অতএব যারা এগুলো করছে তো অন্যের ছদ্মবেশে করছে, যাতে যাদের ছদ্মবেশে করছে সে পার্টির দুর্নাম হয়, এটা আরও বিপজ্জনক। তো যারা এখন ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদের এ ব্যাপারে খেয়াল রাখা উচিত, নির্বাচন কমিশনের খেয়াল রাখা উচিত। সব শেষে যেটা স্যার আরও একবার আপনার কাছে বলবো, যে প্রশ্নটা আপনাকে আবারও করলাম, যে এই যে এত অন্যায় যেটা মমতা ব্যানার্জির আমলে আমরা দেখেছি, যার সঙ্গে ওতপ্রোতভাবে তিনি যুক্ত ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কি শাস্তি হতে পারে? জেল হতে পারে, যাবজ্জীবন জেলও হতে পারে। এই যে ইডির রেডের সময় যে ঢুকে পড়েছিলেন, তো সেখানে তো ডাকাতের সেকশন আছে, আপনি যাবজ্জীবন জেল হতে পারে। ওখানে প্রমাণ লোপাটের ধারা আছে, ওখানে পাবলিক সার্ভেন্টদের বাধা দেওয়ার ধারা আছে। যেটা দরকার তার বিরুদ্ধে মামলাটা তদন্ত করে কোর্টে হাজির করা এবং রায় করিয়ে তাকে জেলে পাঠানো। স্যার, কালীঘাটের কাকুর কথা মনে পড়ছে, কালীঘাটের কাকু একটা কথা বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, তাহলে সত্যি অভিষেক ব্যানার্জিকে কেউ ছুঁতে পারবে না? এখন তো ছয়নি কেউ অভিষেক ব্যানার্জি। সেই জন্যে এই যে ভোটের সময় মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে তুই যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে তাহলে 4 তারিখে থাকবেন, বেলা 12টার পরে দেখা করবে। তা এখন যিনি বলেছিলেন তিনি বাপের বেটা, সেটা প্রমাণ করুন। আজ তার বুকের পাটা আছে, প্রমাণ করুন। মাথা নিচু করে পালাচ্ছেন কেন এখন?
অনেক ধন্যবাদ স্যার। আমাদের এই আলোচনা চলতেই থাকবে। একজন নিরপেক্ষ এবং সৎ পুলিশ অফিসার হিসাবে বিভিন্ন মাধ্যম তার কাছে আসে একটা নিরপেক্ষ সঠিক বিশ্লেষণের জন্য। স্যারের বিশ্লেষণ আমরা শুনলাম, যেমনটা স্যার আগেও বলতেন, আজকেও তিনি বললেন। সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে চলতে হবে। আপনারা সকলে চোখ রাখুন ইমেজ বেঙ্গলে। ইমেজ বেঙ্গল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার